হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। কাল রাত্রিবেলা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপার প্রাইমারি 9, 10 और 11, 12 জন্য নতুন করে গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছে। তারপরে যা সব থেকে বড় চেঞ্জেসটা আমরা দেখছি, এই আপার প্রাইমারি রিক্রুটমেন্টে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। প্রথমটা হলো কারা কারা এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে, এনআইএস ডিএলএডরা এলিজেবল আছে কি আছে না। তারপরে 8-20 আগে যা পরীক্ষা প্যাটার্নটা ছিল সেইটাও পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। তারপরে কমার্স স্টুডেন্টরা এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে কি বসতে পারবে না, সেটা নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সব থেকে আগে এখানে যা একটা জেনারেল রুল দিয়েছে, আপনার যদি বিএড না হলে ডিএলএড দুটোই যদি আপনার থাকলে আপনারা পুরোপুরি এলিজিবল। ডিএলএড মানে হলো নর্মাল ডিএলএড, না হলে এনআইএস ডিএলএড, যা কিছু আপনার কাছে আছে সেটা যদি আপনার করা আছে তাহলে আপনি এই আপার প্রাইমারি পরীক্ষার জন্য পুরোপুরি এলিজিবল। যদি আপনার ডিএলএড থাকলে আপনাদেরকে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড করে আপনাদেরকে ফর্ম অ্যাপ্লাইটা করতে হবে। যদি আপনার বিএড আছে তাহলে বিএড গ্র্যাজুয়েশনে মিনিমাম 50% প্লাস বিএড থাকলে আপনারা এই পরীক্ষাতে বসতে পারবেন। আগে যা প্যাটার্নটা ছিল পরীক্ষায়, শুধুমাত্র 150 মার্কসের পরীক্ষাটা হচ্ছে, তার মধ্যে সিডিপি ছিল, আপনার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট পেপার, ল্যাঙ্গুয়েজ সেকেন্ড পেপার, তারপরে যদি আপনার সায়েন্স থাকলে আপনারা 60 মার্কসে সায়েন্স অ্যান্ড ম্যাথ পরীক্ষাটা দিতেন। যদি আপনারা কমার্স না হলে আর্টস থাকলে আপনি আপনার জিওগ্রাফি, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স এই তিনটা সাবজেক্ট মিলে 60 মার্কসের পরীক্ষাটা হতো। কিন্তু এর এক্ষুনি যা অ্যাডভার্টাইজমেন্টটা বের করা হয়েছে সেখানে এই নোট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা এখানে দেওয়া আছে। এই পয়েন্টটা, আ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর আ সাবজেক্ট must have passed at least a graduation level examination with a minimum of 300 full marks in the relevant or concerned subject। মানে আপনারা গ্র্যাজুয়েশনে যেই পেপারে আপনারা অ্যাপ্লাই করবে সেই পেপারে আপনাদের গ্র্যাজুয়েশনে 300 মার্কসে আপনাদের ওই সাবজেক্টটা মানে আগে থেকে ছিল, সেই গ্র্যাজুয়েশনে ছিল, সেইটা আপনাদেরকে ইনশিওর করতে হবে। কিন্তু যারা কমার্স ক্যান্ডিডেট ওদের তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স থাকে না। এই নতুন অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখা যাচ্ছে মানে কমার্স স্টুডেন্টরা আপার প্রাইমারিতে বসতে পারবে না। সেটা খুব একটা দুঃখ কথা। অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 9, 10-এ কমার্স কোনো ভ্যাকেন্সি থাকে না। অন্য স্টেটে যেরকম উত্তরপ্রদেশে আপনাদের 9, 10-এ কমার্স ভ্যাকেন্সি থাকে, সেখানে 9, 10 থেকেই কমার্স ওখানে পড়ালেখা করা হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম কিছু নেই। এর আগে এনসিটি যা গাইডলাইন, যা সিটের পরীক্ষাটা হয় সেখানে কমার্স ক্যান্ডিডেটরা তো আপার প্রাইমারি পরীক্ষাটা বসে, কিন্তু এই স্টেট গভর্নমেন্ট নতুন করে একটা নিয়ম লাগিয়ে দিয়েছে। তার মানে এটা হলো আপকামিং যখন আপার প্রাইমারি ভ্যাকেন্সিটা আসবে সেখানে কমার্স ক্যান্ডিডেটটা বসতে পারবে না। অ্যাট প্রেজেন্ট যা গ্যাজেট দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এর আগে যখন আমরা যদি বিহার থেকে আমরা কম্পেয়ার করি, বিহারে এরকম একটা সমস্যাটা ক্রিয়েট হয়েছিল, কিন্তু পরে ওটাকে একটু মডিফিকেশন করে কমার্স ক্যান্ডিডেটদেরকে আপার প্রাইমারির জন্য অ্যালাউ করা হয়েছিল, একটু মডিফিকেশন করে ওদের যা নিয়ম ছিল সেটাকে। তো দেখা যাক এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপকামিং যখন নতুন ভ্যাকেন্সিটা আসবে, অ্যাট প্রেজেন্ট যা কাল রাত্রিবেলা যা নোটিফিকেশনটা এসেছে সেটা শুধুমাত্র 9, 10 আর 11, 12 জন্যই এসেছে। আপার প্রাইমারির জন্য কোনোভাবে নতুন নোটিফিকেশনটা আসেনি। যখন হবে আপার প্রাইমারি আপনাদের জানিয়ে আছে, কলকাতা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট দেওয়া আছে কি 31 মার্চ আগে কোনোভাবে একটা আপার প্রাইমারি পরীক্ষাটা নিতে হবে। তাই জন্য গভর্নমেন্ট রাত্রিবেলা যখন নতুন করে গ্যাজেটটা ইস্যু করেছে, আপার প্রাইমারি থেকে পুরো হায়ার সেকেন্ডারি অবধি যা যা নিয়ম আছে সেটাকে চেঞ্জ করে অলরেডি একসাথেই পাবলিশ করে দিয়েছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট আপার প্রাইমারি পরীক্ষাটা কখন হবে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু এটা 100% শিওর 31 মার্চ আগে সেই পরীক্ষাটা স্টেট গভর্নমেন্টটাকে নিতে হবে। তারপরে পরীক্ষার মধ্যে একটু 2-3টে জিনিস চেঞ্জ করা হয়েছে। প্রথম, যারা আপার প্রাইমারি পরীক্ষাটা পাস আগে যা ছিল 2016 সালে যারা আপার প্রাইমারি পরীক্ষাটা দিয়েছে, শুধুমাত্র 150 মার্কসের পরীক্ষাটা ছিল, যেরকম সিটেটে আমরা পরীক্ষাটা দিতাম। তারপরে ওরা ইন্টারভিউ দিয়েছে, ডেমো দিয়েছে, তারপর ওদেরকে সিলেকশনটা হয়েছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট সেই নিয়মটাও চেঞ্জ করা হয়েছে। যারা টেট পাস করবে, মানে আপার প্রাইমারি টেট পাস করলে হবে না, যারা আপার প্রাইমারি টেট পাস করবে
ওদেরকে আবার 25 মার্কসে একটা আলাদা করে পরীক্ষাটা দিতে হবে, সেটা হবে পুরোপুরি সাবজেক্ট কনসার্ন উপরে আপনাদেরকে সেই পরীক্ষাটা দিতে হবে। ধরুন আপনি অ্যাপ্লাই করেছেন এই আপনার প্রাইমারি পরীক্ষা, আপনি যা অ্যাপ্লাই করে দিয়েছেন সেইটা হলো আপনার হিস্ট্রি সাবজেক্ট চুজ করে আপনি অ্যাপ্লাই করেছেন, তাহলে এই 25 মার্কস যা পরীক্ষাটা হবে সেইটা পুরোপুরি শুধুমাত্র হিস্ট্রি কোশ্চেনটা আমরা দেখতে পারবো। কারণ আপনাদের জানা আছে এই 150 টেট পরীক্ষার মধ্যে 60 মার্কসে যা আপনাদের সাবজেক্ট কনসার্ন উপরে যা আপনি পরীক্ষা দেন তার মধ্যে হিস্ট্রি, আমি আর্টস সাবজেক্টটা বলছি, হিস্ট্রি জিওগ্রাফি নাহলে পলিটিক্যাল সায়েন্স তিনটে মিলিয়ে 60 মার্কসে পরীক্ষা হয়। কিন্তু আপনাদেরকে তো কোনো একটা সাবজেক্ট চুজ করে আপনারা একটা টিচার হবেন, তাহলে আপনারা যে সাবজেক্টটা চুজ করবেন ফর্ম ফিল আপ করতে, ধরুন আপনি জিওগ্রাফি চুজ করে নিয়েছেন, তাহলে আপনাদের 25 মার্কসে জিওগ্রাফি পরীক্ষাটা পরে দিতে হবে। এমসিকিউ মানে ওএমআর সিটে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, 4টে অপশন থাকবে, তার মধ্যে একটা কোনো অ্যান্সারটা হবে, সেরকম করে দেবে। রিটেন মানে আপনাদেরকে লিখিয়ে দিতে হবে না, এমসিকিউ বেস কোশ্চেনটা থাকবে সেইটা আপনাদেরকে দিতে হবে। ধরুন আপনার ম্যাথ আছে, আপনি ম্যাথটা নিয়েছেন, তাহলে 25 মার্কসে যা পরীক্ষা হবে সেইটা ম্যাথে দিয়ে আপনাদেরকে পুরোপুরি 25 মার্কসে ম্যাথে পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। তারপরে ইন্টারভিউ, ওরাল, ডেমনস্ট্রেশন, তারপরে আপনাদের কোনো যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে আপনার প্রাইমারি অবধি, তো আপনাদেরকে ম্যাক্সিমাম 5 মার্কস দেওয়া যাবে যখন ইন্টারভিউ পরে আপনাদের, তার কিন্তু ওর জন্য আপনাদেরকে একটু আলাদা সার্টিফিকেটটা শো করতে হবে কি হ্যাঁ আপনারা এই স্কুলে অ্যাজ আপনার প্রাইমারি টিচার ওখানে কাজ করেছে। তারপরে সবথেকে বড় প্রশ্ন, যারা এনআইএস থেকে ডিএলএড করেছে কি তাদেরকে 5 মার্কস এক্সট্রা দেওয়া হয়? তো আপনাদের জানা আছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে কাদেরকে 5 মার্কস দেওয়া হবে, যাদের গভর্নমেন্ট এডেড ও গভর্নমেন্ট স্পন্সর স্কুল আছে তাদেরকে এই 5 মার্কস আপনাদের টিচিং এক্সপিরিয়েন্সের নামে দেওয়া হবে। যারা আনএডেড প্রাইভেট স্কুল থেকে কোনো স্কুলে চাকরি করছে তাদেরকে এই 5 মার্কস দেওয়া হবে না। মানে এনআইএস ডিএলএডের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা প্রাইভেট স্কুল দিয়েই চাকরি করছে, তো তাদেরকে এই 5 মার্কসটা দেওয়া যাবে না। এইটাই ছিল পুরোপুরি আপার প্রাইমারি নতুন নিয়মটা। এখানে একটা আপনাদের একাডেমিক স্কোরটাও মেনশন করা হয়েছে, যদি আপনার গ্র্যাজুয়েশনে 60% और এভাব থাকলে আপনাদেরকে 10 মার্কস দেওয়া হবে, 60 to 50 মার্কস থাকলে গ্র্যাজুয়েশনে 8 মার্কস, ধরুন আপনাদের 55 মার্কস আছে তো তাহলে আপনাদেরকে 8 মার্কস দেওয়া হবে। 59 অবধি যদি আপনার 59% আছে গ্র্যাজুয়েশনে তারপরেও আপনাদেরকে 80 মার্কস দেওয়া হবে, আর যাদের 51% আছে ওদেরকেও 8 মার্কস দেওয়া আছে। এমনি একটা নিয়ম এখানে করে দিয়েছে। আর যাদের বিলো 50 মার্কস আছে ওদেরকে 6 মার্কসটা দেওয়া যাবে। ওরালটা হবে 15 মার্কসে, ডেমো আপনাদের 5 মার্কসে হবে, এক্সপিরিয়েন্স থাকলে 5 মার্কস আপনাদেরকে অতিরিক্ত দিতে হবে। যারা টেট পাস, ধরুন আপনি আপার প্রাইমারিতে 120 পেয়েছে, তার ওর ওয়েটেজটা হবে 40%, মানে আপনাদেরকে যখন ফাইনাল মেরিট লিস্ট হবে তাহলে আপনার 40%, 120 40% করতে হবে, 48 মার্কস আপনাদেরকে টেটটা দেওয়া যাবে। তারপর আলাদা করে যা 25 মার্কসের সাবজেক্ট কনসার্ন পরীক্ষাটা হবে সেইটা পুরোপুরি ওখানে কাউন্ট হবে। তাহলে এই সাবজেক্ট কনসার্ন পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে যখন এই আপার প্রাইমারি পরীক্ষাটা হবে। কিন্তু সব থেকে বড় দুঃখ কথা এইটা কি যাদের কমার্স অ্যাট প্রেজেন্ট যা নিয়মটা এখানে শো করা হয়েছে তারা এই আপার প্রাইমারি পরীক্ষাটা বুঝতে পারবে না। কিন্তু আশা করছি গভর্নমেন্ট এইটাকে একটু মডিফাই করে নতুন কিছু নিয়মটা নিয়ে কমার্সদেরকে অ্যালাউ করবে। কারণটা অলরেডি 9-10 কমার্সে কোনো ভ্যাকেন্সি থাকে না। 11-12 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা বিএড করেছে ওরা গ্র্যাজুয়েশন প্লাস বিএড করেছে, তার মানেটা হলে ওরা 11-12 জন্য এমনি এলিজিবল না, কারণ ওদেরকে পোস্ট গ্র্যাজুয়েটটা মানে মাস্টার ডিগ্রি করতে হবে তারপরেই ওরা 11-12 জন্য এলিজিবল হবে। তাহলে যারা কমার্স পাস করে আসে ওদের হাতে তো কোনো ভ্যাকেন্সিটাই থাকবে না, শুধুমাত্র এই প্রাইমারি 1 to 5 জন্য ওরা এলিজিবল, তাছাড়া ওরা কোনো ক্যাটেগরিতে এলিজিবল নেই। যদি ওরা এলিজিবল হতে চায় তাদের ওরকম মাস্টার ডিগ্রি করে 11-12 ওরা পরীক্ষাটা বসতে পারবে। তো গভর্নমেন্ট এই বিষয়টাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। বিহারে এরকম সিস্টেমটা হয়েছিল, কিন্তু বিহার গভর্নমেন্ট পরে এটাকে চিন্তা ভাবনা করে মডিফাই করে কমার্সদেরকে আপার প্রাইমারিতে এলিজিবল করে দিয়েছে। আর আমাদের সিটেটে যখন পরীক্ষা হয় কমার্সরা তো এলিজিবলই আছে, আর এখানে পরিষ্কারভাবে বলেছে এনসিটি যা গাইডলাইন দিয়েছে সেইটা নিয়েই আপার প্রাইমারি পরীক্ষাটা হবে। তো এনসিটিতে নিজে কমার্সদেরকে আপনার জেনারেল সাবজেক্ট মানে হিস্ট্রি জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্সে যা স্ট্রিম থাকে সেই স্ট্রিমে কমার্সদেরকে অ্যালাউ করা হচ্ছে। তো আশা করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও এই কাজটা করবে। এরপরে আপনাদের জানা আছে এই যা পুরোপুরি 44,000
অ্যাপ্রক্স ভ্যাকেন্সিটা বের হয়েছে, তার মধ্যে শুধুমাত্র যাদের বিএড করা আছে ওরাই বসতে পারবে। কারণটা অ্যাট প্রেজেন্ট যা নোটিফিকেশানটা বের হয়েছে সেটা 9, 10, 11, 12 জন্যই বের হয়েছে। 3-4 দিন মধ্যে আপনাদের নন টিচিং মানে ক্লার্ক আর গ্রুপ ডি জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের করা হবে, যেরকম মুখ্যমন্ত্রী আমাদেরকে জানিয়েছে। তো আর এই যা অ্যাডভার্টিজমেন্টটা বের হয়েছে এটা ওপেন কম্পিটিশন এক্সাম, সবাই যাদের এলিজিবিলিটি আছে মানে যাদের বিএড আর গ্র্যাজুয়েশন করা আছে ওরা এই পরীক্ষাটা বসতে পারবে। কোনো রকম এরকম রেস্ট্রিকশান আগে আমরা যা শুনেছিলাম কি 2016 সালে যারা যারা পরীক্ষা দিয়েছে শুধুমাত্র ওরাই এই পরীক্ষাটা বসবে, সেইটা পুরোপুরি ভুল একটা কথা ছিল। এই যা পরীক্ষা অ্যাডভার্টিজমেন্টটা দিয়েছে পুরোপুরি একটা ওপেন কম্পিটিশান আছে। যারা ইন্ডিয়ান সিটিজেন আছে আর যাদের কাছে বিএড প্লাস গ্র্যাজুয়েশনে 50 মার্কস আছে ওরা 9, 10 জন্য এলিজিবল। আর যারা 11, 12 অ্যাপ্লাই করবে ওদের মাস্টার ডিগ্রি প্লাস বিএড থাকলে ওরা 11, 12 জন্য এলিজিবল আছে। আপার প্রাইমারির জন্য অ্যাট প্রেজেন্ট কোনো নতুন নোটিফিকেশান আসেনি, শুধুমাত্র গ্যাজেটটা এসেছে। কিন্তু আশা করছি 2-3 মাস মধ্যেই আমরা আপার প্রাইমারির জন্য নতুন নোটিফিকেশানটা দেখতে পারবো। কারণটা এই যাদের চাকরি হয়েছে আমার একটা আশঙ্কা আছে কি হতে পারে যারা এই 9, 10, 11, 12 চাকরি নিতে পারবে না, ওরা পরীক্ষায় পাস করতে পারবে না, গভর্নমেন্ট ওদেরকে আবার একটা সুযোগ দেবে আপার প্রাইমারি নতুন রিক্রুটমেন্টটা করে ওরা আবার এই আপার প্রাইমারিতে বসতে পারবে। তাই জন্য আপার প্রাইমারি পরীক্ষাটা একটু আলাদাভাবে নেওয়া চিন্তা ভাবনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কি ওদেরকে 2বার চান্স দেওয়া হোক। তো যাই হোক আপার প্রাইমারি টিচারে যখন নোটিফিকেশানটা আসবে সেটা তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো, নাহলে টিচার রিকমেন্ডে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।